আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দরজায় করা নাড়ছে দুর্গাপূজা, রাত পেরোলেই ষষ্ঠী। পূজা ঘিরে দেবী দুর্গা প্রতিমার রঙের কাজ শেষে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ। দুর্গাকে বরণ করতে দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পী ও আয়োজকদের। রং তুলির কাজ শেষে আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশপাশে সাজসজ্জার কাজ সহ নানা কাজে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসব ঘিরে জেলায় জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতির বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কাল মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আজ কিন্তু পঞ্চমী তিথি, আজকে বিকেল থেকেই কিন্তু মূলত হিন্দু ধর্মাবলম্বীদের যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে আজকে থেকেই কিন্তু তাদের কার্যক্রম, পুজোর আনুষ্ঠানিকতার মূল কার্যক্রম শুরু করবে। যেহেতু আগামীকালকে ষষ্ঠী, সুতরাং আগামীকাল সকাল থেকেই কিন্তু তারা পুনরায় যে তাদের ভক্ত যারা রয়েছেন তারা মন্দিরে মন্দিরে আসা শুরু করবেন এবং দেবী দুর্গাকে সাথে প্রার্থনা নেওয়া শুরু করবেন। তবে যে বিষয়টি আপনি জানতে চাইছেন সেটি হচ্ছে যে আমাদেরকে যেমনটি জানিয়েছে এখানের আয়োজক কমিটি, তারা বলছেন যে এখানে প্রতিমা তৈরির কাজ শেষ, রং করার কাজ শেষ এবং সাজসজ্জার কাজও শেষ। তবে তাদের যে মূল আনুষ্ঠানিকতার যে মণ্ডপগুলো রয়েছে তার চারপাশের যেই কিছু সাজসজ্জা থাকে সেগুলো বা নকশি যেগুলো থাকে সেগুলো বাকি রয়েছে, সেগুলো আজকের মধ্যেই তাদের হয়ে যাবে এবং আগামীকালকে থেকে পুনরায় তারা পুরোদমে পূজার আনুষ্ঠানিকতা করতে পারবে। এটি হচ্ছে যে বরিশালের শহরের অবস্থা। আর আমি বরিশাল জেলায় খোঁজ নিয়েছিলাম, সেখানে যেমনটি জানিয়েছেন যে বরিশাল জেলার কিছু কিছু মণ্ডপ রয়েছে তার চারপাশে এখনো সাজসজ্জার বাকি রয়েছে। তবে তারা বলছেন যে যেহেতু আগামীকালকে ষষ্ঠী, এই মহাষষ্ঠীর মধ্যে থেকে তারা পুনরায় সব কাজ তাদের সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যেই কথা বলেছিলাম যে বরিশাল জেলা পুলিশের সাথে, তিনি বলেছেন যে বরিশাল জেলা পুলিশ খুবই তৎপর রয়েছে। আপনি জানবেন যে বরিশালের সারা বাংলাদেশের ন্যায় বরিশালেও এবার মণ্ডপগুলোতে 2 থেকে 3 দিন আগে থেকেই স্থায়ীভাবে আনসার নিয়োগ করা হয়েছে এবং যে সকল পুলিশ প্রশাসন রয়েছে বা অন্যান্য বাহিনী রয়েছে তারা কিন্তু 2 থেকে 3 দিন আগে থেকেই তারা টহল ব্যবস্থা জোরদার রেখেছে। এবং যেহেতু এবারে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে এবং কোস্টগার্ড বা যেখানে নৌবাহিনী রয়েছে নদীমাতৃক এলাকা, সেই তারা কিন্তু এবার বাড়তি টহলের ব্যবস্থা করছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা নেই। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বলছে যে তার এলাকায় যেহেতু 45টি মণ্ডপ রয়েছে, সুতরাং সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করবে। আর পূজা উদযাপন কমিটি বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত নেই। যেহেতু ইসলামী রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পূজা কমিটির সাথে কথা বলেছে। সুতরাং কোনো ধরনের যেন কোনো সংঘাত না ঘটে কিংবা কোনো ঝুঁকি না থাকে, এই লক্ষ্যে এই রাজনৈতিক দলগুলো তাদের সাথে কাজ করবেন বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন। সুতরাং এখন পর্যন্ত পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল থেকেই, আর সকল কাজকামি শেষ, শুধুমাত্র বাকি আছে অনেকের গেট কিংবা লাইটিং এর ব্যবস্থা। তো এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ। এদিকে একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, এ বিষয়ে সতর্ক আছে সরকার। পূজাকে কেন্দ্র করে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি জানান, এবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়েছে সরকার। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৌদ্ধ সম্প্রদায় যেন তাদের অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, সব জনগোষ্ঠী। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়, সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের, নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে। সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই 2 জেলায় এখনো অনেক মানুষ পানিবন্দী আছে। শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি কমায় শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সদর এবং নকলা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এতে 40,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত ও নানা রোগ।
সোমবার নকলা ও নালিতা বাড়িতে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে শেরপুর বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে এখনো পানিবন্দী আছে 1.5 লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ডুবে আছে জমির ফসল। নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে আছে 123টি গ্রামের নিম্নাঞ্চল। বন্যায় জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ আছে। বন্যা পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, বন্যার পানি কমার বিষয়ে কি তথ্য রয়েছে? এছাড়া জানাবেন বন্যার্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ রয়েছে কিনা? ধন্যবাদ সিনথিয়া। আপনি জানেন যে গত 5 দিন ধরে কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার মানুষ কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। তো আমি কিন্তু আজকে দেখেছি যে সকাল থেকে কিন্তু থেমে থেমে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাধারণ যারা এই এলাকার মানুষ মনে করছেন যে হয়তোবা এই বৃষ্টির কারণে পানি বেড়ে যেতে পারে। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের একটি আশ্রয়ণ কেন্দ্রে। আপনাকে যদি একটু দেখাই যে এই আশ্রয়ণ কেন্দ্রে কিন্তু আশেপাশে যে এলাকাটি সম্পূর্ণ কিন্তু বন্যার পানিতে কিন্তু প্লাবিত। অর্থাৎ এই আশ্রয়ণ প্রকল্পে যারা রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগের সীমা নেই। তারা অনেকটা কষ্ট নিয়ে পরিবার পরিজন নিয়ে রয়েছেন, বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির যে সংকটটি এবং তাদের যে এই আশ্রয়ণে যারা বাসিন্দা রয়েছেন অনেকেই দৈনিক দিন ভিত্তিতে তারা কাজ করেন। তারা কিন্তু এই পানি থাকার কারণে কিন্তু তারা কাজে যোগ দিতে পারছেন না এবং তারা যেমনটি বলছেন যে তাদের কিন্তু খাবারের যে সংকটটি সরকারি পক্ষ থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা যেমনটি বলছেন যে গতকাল রাতে এই ধোবাউড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা এসেছিলেন, পরিদর্শনে এসে তাদেরকে কিছু খাবার দিয়ে গিয়েছেন। এরপরে কিন্তু এই গত যে 4 দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত তাদের কিন্তু তেমন কোনো খাবারের কিন্তু তাদের উদ্যোগ কেউ গ্রহণ করেনি। তো এই সার্বিক বিষয়ে এখনও যদি বলা যায় যে হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় কিন্তু 34টি ইউনিয়ন কিন্তু নতুন করে কিন্তু এখনও বন্যার এই পানিতে সাধারণ মানুষ কিন্তু এখনও বন্যার পানিতে রয়েছেন এবং এখানে কিন্তু 175টি গ্রাম রয়েছে। এই 175টি গ্রামের মানুষই কিন্তু এই বন্যার পানিতে কিন্তু এখনও তারা রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু এই মানুষগুলোর যে বিষয়টি জোরালোভাবে অভিযোগ করছেন যে খাবারের সংকটটি বিশেষ করে তাদেরকে দেখা দিয়েছে এবং এই বন্যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই সাধারণ মানুষজনের কিন্তু সেই দুর্ভোগটি কিন্তু এখনও কমেনি। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব প্রশাসন তাদেরকে বিশেষ করে খাবারের নিশ্চয়তাটা যেন দেয় এই বিষয়টি। ধন্যবাদ। পূর্ণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নানামুখী সংস্কার ও উদ্যোগে আশার আলো দেখাচ্ছেন সরকার। 2 মাস সময়টা খুব অল্প হলেও সরকারের দিকে নজর রয়েছে সবার। নজর রাখছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থাও। দায়িত্ব গ্রহণের পর থেকে এই সরকার মূলত বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পরিবর্তন আনার চেষ্টা করছে। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করাই তাদের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন সহ সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদদের দোসরদের সরিয়ে যোগ্যতা সম্পন্ন ন্যায়বান লোকদের দায়িত্ব দিচ্ছে সরকার। দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থাও একরকম ভেঙে পড়েছে। তারপরও তাদের হাত ধরে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বুনছে দেশের সরকার ও সাধারণ জনতা। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন জানান, পাহাড়পুর সীমান্ত দিয়ে ভারতের 25 গজ অভ্যন্তরে যাওয়ায় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মৃতদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার মৃতদেহ ফিরিয়ে আনা হবে বলে জানান বিজিবির অধিনায়ক। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
2018 সালের তুলনায় চলতি বছরের জরিপে সুন্দরবনে 11টি বাঘ বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে তিনি বলেন, 2023-24 তৃতীয় পর্যায়ে বাঘ জরিপে এবছর বাঘ ও বাঘ শাবকের সংখ্যা বেড়েছে। সুন্দরবনের বাঘ জরিপ 2024-এর ফলাফল ঘোষণা উপলক্ষে বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন, এবছর সুন্দরবনে 125টি বাঘ পাওয়া যায়, যা 2018 সালে বাঘের সংখ্যা ছিল 114টি। সেই তুলনায় তৃতীয় পর্যায়ের জরিপে বাঘের সংখ্যা বেড়েছে 17.92%। তেরোটা টাইগার রেঞ্জ কান্ট্রির মধ্যে বর্তমানে 10টি দেশে এখনো বাঘ অবশিষ্ট রয়েছে, যার মধ্যে বাংলাদেশ আছে। আমাদের জন্য সুসংবাদ যে এবার আমাদের বাঘের সংখ্যাও বেড়েছে, ঘনত্বও বেড়েছে এবং বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। বন বিভাগ কিছু কংক্রিট কাজ নিচ্ছে। আশা করি সকলের সহযোগিতায় আমরা সুন্দরবনের বাঘ, যেটা আমাদের জাতীয় প্রাণী কেবল নয়, যেটা আমাদের জাতীয় ঐতিহ্য, আমরা ক্রিকেট খেললেও বলি টাইগার্স, তো সেটাকে আমরা বহু সংখ্যায় বাড়াতে পারব। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবরে এক সপ্তাহে 25 জনের প্রাণ গেল। সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়ালো 188 জনে। গত একদিনে সারা দেশে 1218 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 256 জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 169 জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 37,808 জন রোগী। আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গের কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় 10 দফা দাবি আদায়ে আবারও রাস্তায় নামছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাজ্যের সব সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অংশ নেবেন 12 ঘন্টার প্রতীকী অনশনে। এছাড়া বিকেলে প্রতিবাদ মিছিলে চিকিৎসকদের সাথে যোগ দেবেন সাধারণ মানুষ। ঘোষিত দাবি আদায়ে শনিবার রাত থেকে কলকাতার ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। দ্বিতীয়বারের মতো তিউনিশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কায়েস সাইয়েদ। বিরোধী দলসমূহ ভোট বর্জন করায় নির্বাচনে 90% বেশি ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী আয়াসি জামেল পান মাত্র 7.5% ভোট। নির্বাচনের আগে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন আয়াসি জামেল। এছাড়া কারাবন্দী রাখা হয় আন্নাহদা পার্টির নেতা রশিদ ঘানুশি সহ সব বিরোধী দলের নেতৃবৃন্দকে। 2011 সালের আরব বসন্তের পর দেশটির তৃতীয় নির্বাচন এটি। সে সময় স্বাধীনতা, খাদ্য নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য তৎকালীন শাসক জয়নাল আবেদিন বেন আলীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে সাধারণ জনগণ। আন্দোলনের মুখে পতন হয় স্বৈরশাসক বেন আলীর। খেলার খবর ক্রিকেট। 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা 7:30টায়। ভারতের বিপক্ষে হার দিয়ে টি-20 মিশন শুরু করেছে নাজমুল শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সমতায় ফিরতে চায় টাইগাররা। এদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-20 সিরিজটাও নিজেদের করতে চায় ভারত। এই ম্যাচে তাই জয়ের বিকল্প ভাবছে না স্বাগতিকরা। নারী টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। টি-20 বিশ্ব আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপ আসর শুরু করেছে জয় নিয়ে। সেরা চারের পথে এগিয়ে থাকতে এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় অজি নারীরা। অপরদিকে আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ডের মেয়েরাও। সেরা চারের দৌড়ে অজিদের বিপক্ষে জয় নিয়ে এগিয়ে থাকতে চাইবে তারাও। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।